Hello guys, this is Bob Swanovik and you are watching Bob's Motor World. So guys, আজকে তোমাদের সাথে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে এসেছি। তো সেটা হলো এই যে আমার এনফিল্ড মিটিওর। তো এইটা আমার কাছে এটা রাইডিংয়ের জন্য কমফর্ট একদমই না। তো এই ব্যাপারেই কিছু তথ্য, কিছু কথা তোমাদের সাথেই বলতে এসেছি। দেখো, এই জিনিসটা আমি তোমাদের আগে বলে দিই, এই জিনিসটা শুধু আমার সাইড থেকে আমি বলবো, যেই জিনিস আমি ফিল করেছি, যেই জিনিস আমার সাথে হয়েছে, তো এই ব্যাপারে কথা বলবো। কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কিছুতে যেতে চাই না। তো তোমাদের যদি মেটিওর থাকে তো তোমাদের সেই জিনিসটা নাও হতে পারে। আই এম নট শিওর যে আমার সাথে হবে মানে তোমাদের সাথেও হবে, আবার হতেও পারে। তো চলো সেই ব্যাপার নিয়ে স্টার্ট করা যাক। দেখো, আমার এই ভিডিও কোনো ঝামেলার পরিপ্রেক্ষিতে আমি নেই, আর কোনো রকম কাউকে আমি হেটও দিচ্ছি না। আর তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব যে আমাকে কমেন্ট করে জানাও, যাদের যাদের এনফিল্ড মেটিওর আছে বা এনফিল্ড ক্লাসিক আছে, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমি যেসব পয়েন্টগুলো বললাম সেগুলো ঠিক না। তাহলে আমিও বুঝতে পারবো। তো চলো একটা জায়গায় যাই, সেখানে গিয়ে ভিডিওটা স্টার্ট করি। সো গাইজ, সবার আগে তোমাদেরকে রয়্যাল এনফিল্ডের যে মিটিওর আছে, ফার্স্ট পয়েন্ট যেটা আমার লাগে সেটা বলে দিই। সেটা হচ্ছে, সবার আগে তো এর স্পিড একদমই কম। ঠিক আছে, এর অ্যাকচুয়ালি টপ স্পিড যেটা আমি দেখেছি হাইওয়েতে 110 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে টপ স্পিড, এর উপরে উঠতে পারে না। তো আমি এখানে যেটা আমি নেগেটিভ ভাবি সেটা হচ্ছে, যখন আমি হাইওয়েতে ছুটাই, মানে হাইওয়েতে কোনো রাইডে যাই বা যখন হাইওয়েতে ক্রুজ করি 6 লেনের উপর দিয়ে, তখন সেই জায়গাটা আমার একটু পাওয়ার কম একটু লাগে, একটু পাওয়ার লাগে। তো এর যদি স্পিড যদি বাড়তো, হার্ডলি 120 কি 130 এরকম যদি হতো, তো সেখানে একটু ভালো লাগতো। অবশ্যই আমি জানি যে এই স্পিডটা অনেকটাই, তবুও আমাদের হাইওয়েতে এতটা রুলস নেই আমাদের। তবুও এই জিনিসটা আমি এর পরের পয়েন্টেও আসবো। তো আপাতত আমি যেটা ফিল করেছি যে এনফিল্ডের স্পিড একদমই কম। তো এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, তো অ্যাকচুয়ালি যে এই স্পিড 110, তো বলে দিয়ে এটা হচ্ছে 110 স্পিড হলেও যখন 80-এর পর থেকে অ্যাকচুয়ালি আমাদের রুলসও হচ্ছে বাইকের রুলস যেটা, তো সেটা হচ্ছে 75-80 অ্যাকচুয়ালি রুলসে আছে, বাট 80 পর্যন্ত ছাড় দেওয়া হয়। ট্রাফিকের যে রুলস হয়, হাইওয়ের যে রুলস হয়, সেই হাইওয়ের রুলস আন্দাজে। তো 80-র পর থেকে যেই 110 যেই টপ স্পিডটা, তো সেখানে একটা ভাইব্রেশন আমি ফিল করেছি। ঠিক আছে, 80 পর্যন্ত মোটামুটি নর্মালি যায়। 80-র পর থেকে একটা যে ভাইব্রেশন দেয়, সেখানে পুরো হাত থেকে স্টার্ট করে পা থেকে স্টার্ট করে টোটালি পুরো মানে সেই ঝিঝি ধরে যায় না শরীরে, তো ওই জিনিসটা ধরে যায়। 80 হচ্ছে এর নর্মাল, মানে কি বলবো, একদম পারফেক্ট যে ইয়েটা আছে, সেই 80 পর্যন্ত এর স্পিড ধরতে পারে। তারপরে টোটালি এমন ভাইব্রেট করে যে মানে ধারণার বাইরে। ঠিক আছে, অনেকটাই ভাইব্রেট ফিল হয়। তো এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা বলি, তো এটা শুধু মেটিওর বলে না, এনফিল্ডের প্রত্যেকটা গাড়িতেই আমি দেখেছি, যতগুলো এখনও পর্যন্ত চালিয়েছি। তো সেটা হচ্ছে ব্রেক প্রবলেম। তো এনফিল্ডের ব্রেক এতটাই বেকার, মানে কি বলবো, প্যানিক ব্রেক যেটা হয়, প্যানিক ব্রেকেও নর্মাল গাড়ি কি হয়, যখন আমরা ভয় পেয়ে ব্রেক ধরে নিই ঝট করে, তখনও গাড়ি স্কিড করে যায়, একদম টায়ারকে লক করে দেয়। কিন্তু এর ব্রেকিং একদমই বেকার। যে কোনো এমার্জেন্সি টাইমে যদি আমি ব্রেক মারি, তো সচরাচর ধরতে চায় না, অনেকটা ডিস্টেন্স নিয়ে অ্যাকচুয়ালি ব্রেকটা ধরে। তো আমি রিকমেন্ড করবো যে অবভিয়াসলি এই গাড়িতে আমার মিটার যেটা আছে সেটাতে এবিএস তো দেওয়া আছে, তো তারপরেও ব্রেকিং এত বেকার, অনেকটা ডিস্টেন্স, অনেকটা টাইম লাগে এই ব্রেক একদম জিরোতে আসতে। তো এর আগেও আমি রাইডে ফিল করেছি, হঠাৎ করে সামনেখানে কেউ চলে এসছে, অতটা প্যানিক না খাইনি আমি, তবুও ব্রেক মেরেছি। মানে কি বলবো, গাড়ির একদম পিছনে এতটা ডিস্টেন্স হবে, ঠিক আছে, এতটা ডিস্টেন্সে গিয়ে একদম গাড়ি থেমেছে।
তো আমি বলবো যে এই ব্রেকিংটা অতটা আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে অবভিয়াসলি R15 আছে, তার ব্রেকিং সিস্টেম যতটা ভালো, আর শুধু R15 বলে না, যত গাড়ি আমি চালিয়েছি অ্যাডভান্স যত গাড়ি, যেমন R15 আছে, আরও যেসব আছে অন্যান্য কোম্পানি, অন্যান্য ব্র্যান্ড, যেমন KTM আছে, বাজাজ আছে, আরও যত কোম্পানি আছে, হন্ডা আছে, তো তাদের থেকে এর ব্রেকিংটা একদমই বাজে। তো এই হচ্ছে আমার 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট বলে তো মানে যখন আমি কোনো পাহাড়ে রাইড করছি, পাহাড়ে রাইড করার টাইমে কী হয়, পাহাড়ের রাস্তা হচ্ছে এরকম একদম তো সমান লেভেল হয় না, সমতলের মতো। পাহাড়ের রাস্তা কী হয়, পাহাড়ের রাস্তা এরকম ঢালু হয়, উঁচু টাইপের উঠতে হয়। তো সেইখানে আমি যেটাতে ফিল করেছি, এর টর্ক অবশ্যই ভালো আছে, এনফিল্ডের টর্ক দেওয়া আছে, তবুও যেহেতু এর ঝর্তি পিক আপ যেটা আছে, সেই ঝর্তি পিক আপ না হওয়ার জন্য সেইখানে আমি পাওয়ার ল্যাগ পেয়েছি। পাওয়ার ল্যাগ কীরকম পেয়েছি, যে ধরো এরকম ঢালু টাইপের আছে, যেখানে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টে এরকম ঢালু টাইপের আছে, তো সেখানে ধরো গাড়ি উঠলো, ঠিক আছে, গাড়ি উঠার পর কোনো ইন বাই চান্স সামনেখানে কোনো গাড়ি পড়ে গেল, ঢালু জায়গায় বলছি আমি, তো ঢালু জায়গাতে কোনো গাড়ি পড়ে গেল, তার পিছনে ধরো আমি থামলাম, তো সেই গাড়িটা চলে গেলে সেইখান থেকে মানে জিরো থেকে আবার যখন আমি পিক আপ নিচ্ছি, পিক আপ নিয়ে যখন উপরে উঠছি, সেইখানে আমি পাওয়ার ল্যাগ পেয়েছি। মানে গাড়ি একদম উপরের দিকে উঠতেই পারে না একদম। মানে সেই নর্মাল গাড়ি কী হয়, নর্মাল গাড়ি যখন 2 থেকে 3 নম্বর গিয়ারে যেরকম ভ্যাক 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 করে, গাড়ি টানতে চায় না, তো সেই জিনিসটা একদম 1 নম্বর গিয়ারেই আমি ফিল পেয়েছি। মানে গ্রেডিয়েন্টে একদমই পাওয়ার কম, যেহেতু এর ঝর্তি পিক আপ নাই, তো সেই কারণে। তো এটা গেল আমার 4 নম্বর পয়েন্ট। তো 5 নম্বর পয়েন্ট যেটা আছে, 5 নম্বর পয়েন্টে বলে দিই যে মেটিওরের গ্রাউন্ড ক্লিয়ারেন্স, শুধু মেটিওর না, ক্লাসিকও আমি সেই জিনিসটা ফিল করেছি, এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, সেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স একদমই কম। তো যখন কোনো অফরোডিং আসছে, অফরোডিং প্যাচ আসছে, যেখানে রাস্তা বলতে কিছুই থাকবে না, একদম পাথরের রাস্তা থাকবে, তো সেইখানে আমি দেখেছি যে একদম নিচটা পুরো লেগে যায়। আবার কিছু কিছু জায়গা আছে যেখানে রাইডে যেরকম মাড যেটা বলছে, মানে কাদা একদম যেটা বলছে, তো কাদার মধ্যে যখন গাড়ি একদম যায়, তো সেখানে কি হয়, কাদাতে যখন গাড়ি যায়, তো সেই জায়গাটা যেখান দিয়ে গাড়ি যায়, তো সেইখানটা অবভিয়াসলি দেবে যায়, দেবে গিয়ে বাকি যেদিক দিয়ে টায়ারটা যায় তার দু সাইডটা উঠে থাকে। তো সেইখানে এই জিনিসটা প্রবলেম করে দেয় একমাত্র গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য, যেখানে হচ্ছে নিচ পুরো কাদাতে ঠেকে যায়। তো সেখানে কোনো যদি পাথর থাকে, মাটি থাকলে তো অতটা চাপ হয় না, কিন্তু যদি পাথর থাকে তাহলে নিচে যেই সিস্টেম আছে ইঞ্জিনের, তো সেটা প্রবলেম হয়, সেই ইঞ্জিন ফাটিয়ে দেওয়ারও চান্স থাকে। বাট ঠিক আছে, গার্ড লাগানো আছে, গার্ডে অতটা প্রবলেম করে না। তো বাট এই প্রবলেমটা ফেস করেছি, মাটির সাথে লেগে যায়, তো মাটির সাথে ইনবাইস যদি লেগে যায়, আর সেখানে যদি হার্ড মাটি থাকে বা কোনো পাথরের মাটি থাকে, তো সেখানে গাড়ি পুরো দাঁড়িয়ে যায়। মানে ওখান থেকে তো মানে নিচ ঠেকে গেছে, তো ওখান থেকে তো যেতে পারবে না, তো সেখান থেকে গাড়ি টেনে তুলতে হয়। তো এই হচ্ছে আমার 5 নম্বর পয়েন্ট গেল। তো 6 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে হাঁটু ব্যথা। আমি যেটা ফিল করেছি যে গাড়ি ধরো অনেকক্ষণ ধরে আমি রাইড করছি, ঠিক আছে, জানি না এটা সবার সাথে হয় কি হয় না, বাট গাড়ি যখন আমি অনেকক্ষণ রাইড করছি, রাইড করার পরে কি হয়, গাড়ি ধরো আমার পাটা ধরো সামনে আছে, ঠিক আছে, সামনে আছে, এবার সামনে থাকতে থাকতে জানি না কেন হয়, কি জন্য হয়, বা সবার সাথে হয় কি না সেটাও আমি জানি না, বাট আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে হাঁটু ব্যথা। হাঁটু চরম পরিমাণে ধরে যায়, ঠিক আছে, এতটা পরিমাণে হাঁটু ধরে যায়, এর পোস্চারের জন্য হয় কি কী কারণে হয় আমি নিজেও জানি না। তো হাঁটু এত পরিমাণে ধরে যায় যে পুরো ব্যথা হতে লাগে, তুমি গাড়ি থেকে ধরো নেমে যাও, হতে পারে সেটা সিটিং পোস্চার বা ভাইব্রেশন দুটোর জন্যও হতে পারে, আই এম নট শিওর। তো এই পয়েন্টটা আমি ধরছি কারণ এই পয়েন্টটা আমি ফেস করেছি লাস্ট টাইম যেখানে আমি অরুণাচল রাইড করেছিলাম, তো তখন আমি এই জিনিসটা ফেস করেছি, চরম পরিমাণে হাঁটু ব্যথা, ঠিক আছে, গাড়ি থেকে নেমে যে আমি দাঁড়াবো, সেই দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, হাঁটু পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, মানে দাঁড়াতেও পারছি না, হাঁটুতে কোনো জোর নাই, পায়ে কোনো জোর নাই, পুরো বসতে হয়েছে, বসে মিনিমাম আধ ঘন্টা কি তার বেশি টাইম আমাকে রেস্ট নিতে হয়েছে। রেস্টের পর তারপরে যখন হাঁটুতে জোর এলো, তারপরে সেখান থেকে আমি রাইড আবার স্টার্ট করলাম। তো জানি না এটা কিসের জন্য হয়, পোস্টারের জন্য কি ভাইব্রেশনের জন্য, আই এম নট শিওর, বাট এই পয়েন্টটা আমি ফিল করেছি। তো এটা হচ্ছে আমার 6 নম্বর পয়েন্ট। তো 7 নম্বর পয়েন্ট যেটা আমি ফিল করেছি সেটা হচ্ছে এনফিল্ডের হিটিং ইস্যু, ঠিক আছে। তো এনফিল্ডের যেই ইঞ্জিন করা আছে, আর অ্যালুমিনিয়ামের, যেটাকে আমরা লোহা লোহা বলি, আর যেই সাইলেন্সার আছে, এই টোটাল সিস্টেমটা এত পরিমাণে গরম হয় যে মানে পা রাখা যায় না, কন্টিনিউয়াস চালানোও যায় না, ঠিক আছে। এবার ধরো আমি এখান থেকে দেখিয়ে দিই, এখান থেকে ধরো আমি সিটে ধরো বসে আছি, ধরো সিট থেকে বসিয়ে দেখাই।
তো ধরো আমি এরকম সিটে ধরো বসে আছি, ঠিক আছে, সিটে বসে আছি, পা তো ধরো এরকম থাকে, পা তো এরকম থাকবে না, পায়ে থাকে এরকম। এবার কি হচ্ছে, এই যে এখানে ইঞ্জিন, এখানে ইঞ্জিনের সাথে পুরো পাই ঠেকে থাকছে, এরকম করে তো চালানো হবে, এইভাবে থাকতে হবে, পুরো পাই ঠেকে থাকছে। তো এর জন্য প্রচণ্ড পরিমাণে গরম লাগে, প্রচণ্ড পরিমাণে হিট লাগে পায়ে। আর তার থেকেও বড় ব্যাপার, আমি এর আগে কিছুটা জলের জায়গাতে আমি রাইড করেছি, তো সেখানে আমার রাইডিং যে বুট ছিল, তো রাইডিং বুটের ওপর কভার লাগানো ছিল, রেন কভার লাগানো ছিল, তো সেই রেন কভারটা জ্বলে যায়, ঠিক আছে, অটোমেটিক হিটেই জ্বলে যায় সেটা। তো এই জিনিসটা আমি ফিল করেছি, চরম পরিমাণে হিটিং ইস্যু। যদি হিটিং ইস্যুর জায়গায় সেখানে যদি কিছু লিকুইড কুল সিস্টেম বা আপডেট সিস্টেম যদি দেওয়া হতো এনফিল্ডের এই মডেলগুলোতে, তো আই থিঙ্ক এই জিনিসটা আরও বেটার হতো। আর আরেকটা হট করে আমার জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে আমি অনেক দিন আগেই মোটামুটি কলকাতা থেকে ডাইরেক্ট আমি এই গাড়ি চালিয়ে আমি বাড়ির দিকে আসছিলাম, বাড়ি আমার মুর্শিদাবাদে। তো বাড়ির দিকে আসছিলাম, তো সেখানে হচ্ছে কন্টিনিউয়াস গাড়ি চালিয়েছিলাম, তো গাড়ি আমার চরম পরিমাণে হিটই ছিল, ঠিক আছে, চরম পরিমাণে হিট হয়েছিল। এবার মোটামুটি মায়াপুরের সাইডে ওইখানে আসার পর গাড়ি এতটা হিট হয়ে আছে, আর সামনে রেড লাইট পড়েছে, ঠিক আছে। এবার রেড লাইট পড়ার পর গাড়ি আমি থেমেছি, এবার সেই রেড লাইট থেকে যখন গ্রিন লাইট হলো, গাড়ি মানে বন্ধ করেছিলাম, ঠিক আছে, ওই রেড লাইটের জন্য গাড়ি বন্ধ করেছিলাম। যখনই গ্রিন সিগন্যাল পড়লো, গ্রিন সিগন্যালের পর গাড়ি যখন আমি স্টার্ট মারি, তো সেই স্টার্ট আর নেয় না। এবার একদমই স্টার্ট নিচ্ছিল না, মানে যেই সেলফ মারছি সেলফে কোনো আওয়াজই নাই। তো তখন সাথে সাথে আবার পিছনে বাস ছিল অ্যাকচুয়ালি, তো সাথে সাথে গাড়িকে আমি ঠেলে ঠেলে আবার সাইডে নিয়ে যাই, নিয়ে গিয়ে সেখানে আধ ঘন্টা বসি, গাড়ি ঠান্ডা হয়, তারপরে গাড়ি আবার স্টার্ট নেয়। তো এটা কীরকম ইস্যু আমি জানি না। এর আগেও আমি একই রুটে আমি R15 নিয়ে গেছিলাম, তো R15 কখনো সেই প্রবলেমটা আমি ফেস করিনি, যেটাতে আমি এই প্রবলেমটা ফেস করেছি আমার মেটিওরে, ঠিক আছে। তো হিটিং ইস্যুতে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছিলো। তো এই জিনিসটা কোম্পানি যদি কোনো আপডেট সিস্টেম আনে অবশ্যই সেটা ভালো হয়। আর সবার লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এর গাড়ির কর্নারিং প্রবলেম, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই গাড়ির যেই স্পিড, সেটা তো বললামই 110-এর চেয়ে টপ স্পিড, আর সেই আন্দাজে 350 সিসি। আর গাড়ির অ্যাকচুয়ালি যে ওয়েট, সেই ওয়েটটা খুবই ভারী, ঠিক আছে, গাড়ির ওয়েটটা খুবই ভারী। তো সেখানে একটা কী হয়, সেখানে স্পিডের সাথে ওয়েটের একটা থাকে, রেশিও থাকে, ঠিক আছে, যেটাকে আমাদের স্পিড ওয়েট রেশিও বলছে। তো সেই রেশিওটা সেখানে ব্ল্যাঙ্ক থাকার জন্য কি হয়, আমরা যখন কর্নারিং নিচ্ছি গাড়ি, ঠিক আছে, কর্নারিং নেওয়ার টাইমে সেই জায়গাটায় কি হয়, আমি এর আগেও আমি কি বলবো মানে এর আগেও ব্লগও আছে যে আমাদের গ্রুপেরই একজন এই গাড়িতেই ওই কর্নারিং নিতে গিয়ে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আমিও এই জিনিসটা ফিল করেছি, কখনও হাইওয়েতেও যদি কোনো কর্নারিং নেওয়া হয়, তো সেই কর্নারিংয়ে প্রচণ্ড পরিমাণে ওয়েট ফিল হয়। মানে আমি ধরো গাড়ি এরকম আছে, তো আমি যদি এই দিকে এরকমভাবে যদি আমি কর্নারিং নিই, তাহলে এই অপোজিট সাইডে প্রচণ্ড পরিমাণে একটা ফোর্স দেয়, মানে একটা ওয়েট ফিল হয়, ঠিক আছে। তো সেই ওয়েট ফিল যেটা হয়, তো ওই ওয়েট সামলাতে না পারে সেই রাইডার উল্টে গেছিলো। তো সে আজকে আমাদের মধ্যে নেই। যাই হোক, এটা পরের টপিক, পরের কথা, এটা আমি এসব এখানে আনবো না। তো এই জিনিসটা আমি ফিল করেছি, কর্নারিং একদমই নিতে পারে না। যেখানে আমাদের মেটিওরে অলরেডি 140-র ওয়াইড টায়ার দেওয়া আছে, আর যেখানে আমার R15ও 140 সেম টায়ারই দেওয়া আছে। তো ওই গাড়ি যেটা হয়, কর্নারিং তুমি নর্মাল স্পিডেও নিতে পারো, ঠিক আছে, তুমি ধরো 80, 90, 100 গাড়ির স্পিড নিয়ে সেই কর্নারিং গাড়ি একদম সুইও টার্নিং নিতে পারবে। কিন্তু এই গাড়িতে সেই জিনিসটা একদমই নেওয়া যায় না, যেখানে এত সুন্দর ওয়াইড টায়ার দেওয়া আছে তবুও নেওয়া যায় না। তো এই জিনিসটা আমি একদমই বেকার বলবো, ঠিক আছে, কর্নারিং নিয়ে একদমই বেকার। তো তোমাদেরকে রিকমেন্ড করবো এই গাড়ি নিয়ে অ্যাটলিস্ট কোনো পয়েন্ট তোমরা নাও কি নাও না, বাট কর্নারিংয়ের এই পয়েন্টটা আমি তোমাদেরকে বলবো, অবশ্যই কর্নারিং যেন একদম স্লো করে নাও, না তো এই গাড়ি তোমাকে একদম পুরো ফেলে দেবে, ঠিক আছে। তো এই কয়েকটাই পয়েন্ট ছিল আমার তরফ থেকে। আর আমি তোমাদেরকে আগেও বলেছি যে এই পয়েন্টটা আমি ফিল করেছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাকি কারা কারা প্রবলেম ফেস করেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বাকি এতদূরই ছিল আমার এই ব্লগটা, খুব ছোটোর উপরেই ছিল। তো নেক্সট টাইম রাইড হবে। আর অ্যাকচুয়ালি আমি রাইড করছি না, দেখো এখানে দেখতে পাচ্ছ দাগ আছে, এখানে অ্যাকচুয়ালি আমার বাড়ির কুকুর আমাকে কামড়ে দেয়, তো তার জন্য এখন একটু রেস্টিংয়ে আছি। তো যাই হোক, আজকের ব্লগটা আমার এতদূরই ছিল। এই ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানাও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, আর তোমাদের কি কি এই গাড়ি নিয়ে কী কী অভিযোগ আছে বা কী কী আমার পয়েন্ট ভুল আছে অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সো নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।